ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দেম ইজি। আলোচনা করছি রোম্যান্টিক পিরিয়ডের বিখ্যাত একজন কবি জন কিটসের লেখা বিখ্যাত একটা কবিতা টু অটাম নিয়ে। জন কিটস 1795 সালে জন্মগ্রহণ করেন এবং 1821 সালে মাত্র 26 বছর বয়সে যক্ষা রোগে মারা যান। টু অটাম কবিতাটিতে 3টি স্ট্যাঞ্জা রয়েছে। ই স্ট্যাঞ্জা কনসিস্ট অফ 11 লাইন্স, অর্থাৎ 3টি স্ট্যাঞ্জাতে 11টি করে মোট 33টি লাইন রয়েছে। কবিতাটি পাবলিশড হয় 1819 সালে। এই 3টি স্ট্যাঞ্জাকে কবি 3টি দিকের উপর ফোকাস করেছেন। ফার্স্ট স্ট্যাঞ্জা প্রেজেন্টস দ্য গিফট অফ অটাম। প্রথম স্ট্যাঞ্জাতে অটামের সেই গিফটগুলোকে তুলে ধরা হয়েছে, বা গিফট বলতে এখানে শরৎকালে যে প্রচুর ফল উৎপাদিত হয় বা বেশি প্রোডাকশান হয়, এই প্রোডাকশানগুলোকে এখানে গিফট হিসেবে কল্পনা করেছেন। সেকেন্ড স্ট্যাঞ্জাতে অ্যাক্টিভিটিস অফ অটাম, শরৎকালে সেই কাজগুলো দেখতে পাওয়া যাবে। সেই সাথে এখানে শরৎকে বা এই অটামকে একটা উইমেন ফিগার হিসেবে বা উইমেন শেপ হিসেবে তিনি তুলে ধরেছেন। থার্ড স্ট্যাঞ্জাতে আমরা কিছু সাউন্ড লক্ষ্য করব, যে সাউন্ডগুলো বিভিন্ন সোর্স থেকে অরিজিনেটেড হবে এবং এগুলো সং অফ অটাম, শরতের সঙ্গীত হিসেবেই এখানে কবি রিপ্রেজেন্ট করেছেন। টু অটামকে একটা উড হিসেবে কবি এখানে তুলে ধরেছেন। অটাম ইজ অ্যান উড। আমরা জানি যে উডে কাউকে সম্বোধন করা হয় বা কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়। ঠিক তেমনি আলোচ্য কবিতায় জন কিটস যা কিছু বলেছেন অটামকে সম্বোধন করেই বলেছেন বা অটামের উদ্দেশ্যেই বলেছেন। অটাম সিজনকে পোয়েট একজন উইম্যান হিসেবে কল্পনা করেছেন। কিটসের এই উডের মধ্যে তার নিজস্ব কিছু স্টাইল লক্ষণীয়। মডেল বা ক্যাটাগরির দিক থেকে এটা হোরাশিয়ান উডের মতো বা কিছু মিল রয়েছে হোরাশিয়ান উডের সাথে। তো মূল কবিতাতে চলে যাচ্ছি, যে অ্যানালাইসিস করলে এমনটি পাওয়া যায় এই সময়টা কুয়াশাচ্ছন্ন, কিন্তু ম্যাচিউরিং সান অটামকে হেল্প করছে কিভাবে উদার হওয়া যায়। উদার বলতে এখানে অটামে অনেক ফল জন্মে বা উৎপাদন হয়, কিন্তু কিভাবে আরও বেশি প্রোডাকশান করা যায়, এটা সান হেল্প করেছেন এই অটামকে। আর যখন বেশি মাত্রায় এই ফসলগুলো উৎপাদিত হচ্ছে তখন এখানে উদার হওয়া বোঝাচ্ছে, অটামকে উদার হওয়া বোঝাচ্ছে। কবিতার শুরুতেই কবি বলেছেন সিজন অফ মিস্ট, অর্থাৎ কি কুয়াশার ঋতু। কিন্তু এই কুয়াশার ঋতুতে এ ম্যাচুয়ারিং সান মানে কি ব্রাইটলি শাইনিং করছে এমন একটা সান, জল জলে একটা সূর্য, এটা এই অটাম ঋতুকে হেল্প করছে, কুয়াশাকে পরাজিত করে একে হেল্প করছে যেন আরও বেশি পরিমাণে ফল সে উৎপাদন করতে পারে। এই জন্য এখানে এটাকে উদার হতে বলেছেন। অটাম পরিপক্ক রসালো সুস্বাদু ফল অফার করছে। এই শরৎকালটা পরিপক্ক রসালো এবং সুস্বাদু ফল অফার করছে বা দিচ্ছে। এখানে অটাম এবং সানের মধ্যে একটা ক্লজ অ্যাসোসিয়েশন রয়েছে বা মিল রয়েছে, রিলেশনশিপ রয়েছে। তারা দুইজন মিলে এই ফলগুলোকে পরিপক্ক করতে, দানায় দানায় পুষ্ট করতে সাহায্য করছে। শ্যাওলা ধরা আপেল গাছটি ফলের ভারে বেন্ট হয়ে গেছে বা নুয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। গার্ড বা লাউগুলো পুষ্ট হয়েছে বা যেমনটি ছিল আকারে সেগুলো থেকে আস্তে আস্তে বড় হয়ে গেছে। হ্যাজেলনাটস, এই কাঠবাদামটা মিষ্টি শাঁসে পূর্ণ হয়ে গেছে। লাইনে রয়েছে যে উইথ সুইট কার্নেল, অর্থাৎ মিষ্টি এই শাঁস দ্বারা পুষ্ট হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। অটামকে ফলে ফলে ভরিয়ে দিতে, গাছগুলোকে ফলের ভারে বেঁকে যেতে সাহায্য করেছে এই সূর্য বা সান। সুতরাং এখানে সানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সময়ে এখানে কিছু ফুল বা বার্ড রয়েছে, ফলের পাশাপাশি কিছু ফুল রয়েছে বা কুঁড়ি রয়েছে, যা দেখে মৌমাছিরা ভাবছে যে গ্রীষ্মের এই দিনগুলো হয়তো আর কখনোই শেষ হবে না। অর্থাৎ এই ফল এবং ফুলের প্রতি এই মৌমাছিরা এতটাই অ্যাট্রাকটিভ হয়ে গেছে যে তারা একেবারে ইনসেন্টেড হয়ে গেছে, একটা মোহর মধ্যে পড়ে গেছে, একটা নেশাগ্রস্ত ভাব রয়েছে তাদের মধ্যে। গ্রীষ্ম তাদের হাইভস বা এই মৌচাককে মধু দিয়ে কানায় কানায় পূর্ণ করতে হেল্প করেছে। সুতরাং এখানে এই যে ফল এবং ফুলের সমাহার, সেই সাথে এই যে মধুর সমাহার, এই সব মিলে এখানে পোয়েট বলছে যে এই সব কিছু গিফট অফ অটাম, শরতেরই দান। ফার্স্ট স্ট্যাঞ্জাতে পোয়েট অটামকে ফলে
পূর্ণ বা সমৃদ্ধ একটা ঋতু হিসেবে তুলে ধরেছেন। দ্য ভাইন্স ল্যাডেন উইথ দ্য ক্লাস্টার্স অফ রিপ গ্রেপস অ্যাপিল টু দ্য সেন্স অফ টেস্ট। অর্থাৎ এই মাচার ওপরে ঝোপায় ঝোপায় এই রসালো আঙ্গুরগুলো সেন্স অফ টেস্টে অ্যাপিল করছে, অর্থাৎ রুচি জাগাচ্ছে, স্বাদ নিতে মানুষকে উদ্বুদ্ধ করছে। সিমিলারলি দ্য অ্যাপেলস, দ্য গার্ডস, দ্য হ্যাজেলনাটস, হানি ব্রিং দ্য ওয়াটার টু দ্য মাউথস অফ দ্য রিডার্স। এখানে সেই রসালো অ্যাপেল, গার্ডস, হ্যাজেলনাটস, হানি যেগুলো রিডার বা পাঠকদের মুখে জল নিয়ে এসেছে। এখানে সেন্স অফ টেস্ট বা সেন্স অফ টেস্টের উপরে ফোকাস করেছেন পোয়েট। ফার্স্ট স্ট্যাঞ্জাতে আমরা কিটসের মধ্যে সেন্সাসনেস দেখতে পাই। এছাড়াও আমরা জানি যে জন কিটস একজন সেন্সাস পোয়েট। সেন্সাসনেস ইজ এ ওয়ে অফ পারসেপশন থ্রু ফাইভ সেন্সেস, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো কিছু ফিল করা বা প্রত্যক্ষণ করাই হচ্ছে সেন্সাসনেস। তো আমরা জানি যে আমাদের ফাইভ সেন্সেস রয়েছে: সাইট, হিয়ারিং, স্মেল, টেস্ট অ্যান্ড টাচ। সেকেন্ড স্ট্যাঞ্জাতে সেন্স অফ সাইট লক্ষণীয়। এখানে পোয়েট অটামকে একটা কান্ট্রি উইমেন হিসেবে প্রেজেন্ট করেছেন। তার সাথে অটামের সেই ফার্মিংয়ের কাজগুলো বা হারভেস্টিং টাইমের সেই অ্যাক্টিভিটিসগুলোকেও তিনি অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছেন। এই মহিলাকে দেখা যায় গ্রেনারি ফ্লোরের পাশে আনমনা হয়ে বসে আছে। যখন কুলো দিয়ে শস্যগুলো ঝাড়ার কাজ করছে বা পরিষ্কার করার চেষ্টা করছে, তখন কুলোর সেই মৃদু বাতাসে তার চুলগুলো সফটলি লিফটেড হচ্ছে বা আলতোভাবে উঠছে, চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। মাঝে মাঝে তোমায় দেখা যায় অর্ধকর্ষিত জমিতে গভীর নিদ্রায়, অর্থাৎ পোয়েট ঘুমে আচ্ছন্ন একজন মহিলা হিসেবে কল্পনা করেছেন অর্ধকর্ষিত জমিতে, যে জমি এখনও কমপ্লিটলি কর্ষণ করা হয়নি বা চাষ দেওয়া হয়নি। এই জমিতে একটা ইমেজ বা একটা চিত্রকে কবি ডিসকভার করেছেন যে দেখতে ঠিক একজন মহিলার মতো, যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। পপি ফুলের যে মিষ্টি গন্ধ বা ঘ্রাণ, এই গন্ধে সে ঘুমিয়ে গেছে। কবির এভাবে তাকেই দেখেছেন বা কল্পনা করেছেন। এমন একটা চিত্র কিন্তু কিটস তুলে ধরেছেন সে অর্ধকর্ষিত জমিতে। তার হুক বা কাঁচি তার পাশেই পড়ে আছে। আবার অন্য সময় তিনি এই মহিলাকে দেখেছেন বা কল্পনা করেছেন এমনভাবে যে পাহাড় থেকে বয়ে আসা ছোট নদী সে হেঁটে পার হয়ে যাচ্ছে। তার মাথায় রয়েছে শস্যের বোঝা, অর্থাৎ ধান কুড়ুনি যেসব মেয়েরা ধান কুড়িয়ে ছোট নদী পার হয়ে যায়, ঠিক তেমনিভাবে অটামকে তিনি এখানে দেখেছেন। আবার মাঝে মধ্যে দেখা যায় জুস বের করা যে সিডের প্রেসার, এর পাশে পরম ধৈর্য নিয়ে এই মহিলাটি বসে আছে এবং রস বা জুস সংগ্রহের কাজ করছে। শেষ বিন্দু এই রসটা সংগ্রহের জন্য এই মহিলাটি পরম ধৈর্য নিয়ে বসে আছে। এখানে অটামের বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা দেখতে পেয়েছি আইসের মাধ্যমে। সুতরাং এখানে সেন্স অফ সাইট কাজ করছে। থার্ড স্ট্যাঞ্জাতে আমরা কিছু সাউন্ড শুনতে পাবো যেগুলো আমাদের শ্রবণ ইন্দ্রিয়তে সারা জায়গায়, যেটাকে আমরা সেন্স অফ হিয়ারিং বলছি। অটাম ডাজ নট হ্যাভ দ্য সং অফ স্প্রিং। অটামের বসন্তের মতো কোনো নিজস্ব সঙ্গীত নেই, কিন্তু কবি বলছেন যে অটামেরও কিছু সঙ্গীত রয়েছে যেগুলো নিজস্ব। বসন্তে যেমন কোকিলের গান রয়েছে, শুকনো পাতার শব্দ, এগুলো মিলে একটা মিউজিক তৈরি করে, ঠিক তেমনি অটামেরও কিছু নিজস্ব সাউন্ড রয়েছে। সেই সাউন্ডগুলো এইভাবে তিনি তুলে ধরেছেন। এখানে স্মল ন্যাটস বা ডাঁশকে বোঝাচ্ছে, এটা একটা ইনসেক্ট যেটা গুনগুন করে গায়কদের মতো গান গায়। শুনতে মনে হয় মর্নিং প্রসেশনের মতো, অর্থাৎ বিষাদের গান গাইতে গাইতে যেমন শোভাযাত্রা বা মিছিল সামনের দিকে এগিয়ে যায়, ঠিক তেমনি এই ডাঁশের গুনগুনে গান শুনতে কবির কাছে এমন মনে হয়েছে যেন এটা বিষাদের গান গাইতে গাইতে সামনের দিকে প্রসেড করছে। নদীর ধারে ছোট ছোট ঝোপঝাড় হতে সেই সুর ভেসে আসে, অর্থাৎ ডাঁশের সেই গুনগুন শব্দ ভেসে আসে। মৃদু হাওয়া কখনো জোরে ফ্লো করে, কখনো আবার ধীরে ফ্লো করে। এখানে বাতাসের সেই সনসনি শব্দকে গান হিসেবে কল্পনা করেছেন কবি। এগুলি এক প্রকারের মিউজিক্যাল সাউন্ড। আবার দূর পাহাড় হতে ভেসে আসে ল্যাম্পস বা ভেড়ার সেই ছোট বাচ্চার চিৎকারের শব্দ। ঝোপের মধ্যে ঝিঁঝি পোকার সেই গান শুনতে পান কবি।
কখনো কখনো কবি শুনতে পান রেড ব্রেস্ট অর্থাৎ লাল বক্ষওয়ালা সেই চিলের চিৎকার করা গান বা তার চিৎকার শুনতে পান, অথবা শুনতে পাচ্ছেন আকাশে ফ্লাইং করছে চড়ুই পাখির দল, যেগুলো কিচির মিচির করে ডাকছে। সুতরাং এই থার্ড স্ট্যান্ডাতে আমরা কতিপয় সাউন্ড দেখতে পাচ্ছি যেগুলো রিফ্লেক্টস করেছে এবং অটামের নিজস্ব সঙ্গীত হিসেবে কবি এগুলোকে কনসিডার করেছেন। যেমন এখানে পাখির ডাক, চড়ুই পাখির কিচিরমিচির ডাক, এই ভেড়ার বাচ্চার ডাক, চিলের ডাক, বাতাসের সনসনি শব্দ, ঝিঝি পোকার সেই গুনগুনি গান, এই সব মিলে একটা মিউজিক্যাল সাউন্ডকে প্রডিউস করেছে। এছাড়া জন কিটস এখানে কিছু ইমেজ ব্যবহার করেছেন যেগুলোর মধ্য দিয়ে সেন্স অফ টেস্ট, সেন্স অফ সাইট এবং সেন্স অফ হিয়ারিংয়ের রূপ বা বহিঃপ্রকাশ ঘটেছে, যেগুলো আমাদের চেতনায় সারা জায়গায়। তো এই তিনটা স্ট্যান্ডাতে তিন ধরনের ইমেজ ব্যবহার করে তিনি একটা ভ্যারাইটি নিয়ে এসেছেন এই কবিতায়, এবং বিভিন্ন ধরনের রূপ, রস, সৌন্দর্য তুলে ধরেছেন এই কবিতায়। তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।